শুভ দুপুর ফ্রেন্ডস অফ ফ্যামিলি। আজকে এই সুন্দর দুপুর বেলায় আমরা চলে এসেছি আমাদের দেশের আন্তর্জাতিকভাবে সমাধিত কবি, তরুণ সাহিত্যিক, অনুবাদক রাজা রাকিবের সাথে। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাস গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারেরই একজন সন্তান। তিনি সম্প্রতি ঢাকায় এসেছেন। আজকে আমরা তাকে কাছ থেকে পেয়েছি তার কিছু সাহিত্যিক তথা কবিতা, লেখালেখি, অনুবাদ, কর্ম নিয়ে। চলুন আমরা একটু তার সাথে কথা বলি সরাসরি, এবং তার মুখ থেকে শুনতে চাই তার কবিতা এবং সাহিত্যিক, অনুবাদ ইত্যাদি চর্চাগুলো তিনি কিভাবে করেন। রাজা রাকিব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমি সবার আগে প্রশ্ন করতে চাই, এই যে আপনি ঢাকায় আসলেন, আপনার আমাদের ঢাকায় আসার পরে কেমন অনুভূতিটা ফিল করছেন? এটা বরাবরই চমৎকার অনুভূতি। এক তো হচ্ছে রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, তার উপর ঢাকাবাসী বলতে আপনারা যারা রয়েছেন, আমার কবিতার ভক্ত পাঠক শুভানুধ্যায়ী রয়েছে বা অন্যান্য কবি সাহিত্যিক বন্ধুরাও রয়েছে। এই জন্য আপনাদের মাঝে আসতে পেরে ভালোই লাগে, দারুণ কাটে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের ঢাকাবাসী নিয়ে এত সুন্দর করে কথা বলেছেন। আসলে ঢাকায় যে আসে, ঢাকার মানুষের প্রেমে পড়ে যায়, এটা সত্যি কথা। যাই হোক, আজকে আমি আপনার কাছে যা কিছু প্রশ্ন জানতে চাচ্ছি, আপনি আমাদেরকে উত্তর দিবেন। কেমন চলছে আপনার লেখালেখি বর্তমানে? আলহামদুলিল্লাহ, চলছে যেভাবে চলার কথা। তবে যতটুকু আমার করা উচিত ছিল অতটুকু হয়নি বিভিন্ন কারণে। আর যে কোনো লেখক বলি, সাহিত্যিক বলি, কবি বলি, তাদের একটা অপ্রাপ্তি রয়ে যায়। যতই লিখে ততই যেন তাদের কম হয়। একইভাবে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি যতটুকু লিখেছি বা চর্চা করছি, সেটা আরো বেশি করা দরকার, উচিত ছিল। আর সবসময় আমার মমতাময়ী আম্মা আমাকে সবসময় উৎসাহ প্রেরণা দিয়ে এসেছেন লেখালেখির ক্ষেত্রে জন্য। তো চলছে। বাংলা কবিতা তো লিখছি, জানেন, ইংরেজি কবিতাও লেখালেখি করি। আর এটা তো সবারই জানার কথা, ইংরেজি কবিতা পড়ে সেখান থেকে অনুবাদের বিষয়টা চলে এসেছে। এই দর্শক, আপনারা কি জানেন আমাদের এই রাজা রাকিব উনি ইংরেজি অনুবাদ করেন, এবং সেই অনুবাদ কিভাবে সে করছেন, কিভাবে চলছে, আমরা একটু তার মুখ থেকে জেনে নিই। আপনি কিভাবে ইংরেজি অনুবাদগুলো করেন একটু বলবেন প্লিজ? যেটা বলছিলাম, ছোটবেলা থেকে কবিতাকে ভালোবেসে লিখে আসছি, বিশেষ করে বাংলা কবিতা। পরে কয়েক বছর ধরে যখন ইংরেজি কবিতা লেখায় হাত দিলাম সাহস করে, সেখান থেকে হলো কি পরে অনুবাদের অফার আসতে থাকলো যে আমার ইংরেজি কবিতা পড়ে, বাস ওখান থেকে ইংরেজি কবিতা লেখালেখি দেখে তারপর সেখান থেকে অনুবাদ করার জন্য যখন প্রস্তাব আসলো, ওগুলো আমি 7-5 না হ্যাঁ বললাম, অনুবাদ করলাম, বই আকারে এলো। সেখান থেকে কবি থেকে আবার একটু এক্সিলারেটেড করে অনুবাদক শব্দটি জুড়ে গেল। কবিতা লেখা আবার সেটাকে ইংরেজিতে অনুবাদ করা, একই সাথে দুইটা কাজ আপনি কিভাবে চালাচ্ছেন? এটা আসলে ভারসাম্য পূর্ণতা রক্ষা করতে হয়, যেটা শুধু কথা ব্যালেন্স করে করতে হবে। কারণ যখন বাংলা কবিতা আপনারা পড়তেন, আমার সম্মানিত পাঠকবৃন্দ পড়তেন, যখন অনুবাদ করা শুরু করেছি, তাদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সত্যি কি যে কবি শব্দটি আমার নামের সাথে জুড়ে আছে, সেটা কি মুছে অনুবাদক শব্দটি বড় হয়ে যাবে কিনা, বা বাংলা কবিতা ক্ষতিগ্রস্ত হবে কিনা বাংলা সাহিত্য। এটা নিয়ে অবশ্য আমাদের দেশ তো আছে, পার্শ্ববর্তী ভারত থেকেও বলতে গেলে অনেকটা সতর্ক করেছিল যে বেশি অনুবাদ চর্চায় মনোযোগ না দিতে, যাতে করে বাংলা কবিতা যদি ক্ষতিগ্রস্ত হয় বা পাঠকরা যদি বঞ্চিত হয়। সেজন্য আমাকে এটা বলেছিল বারবার। তবে আমি এটা সচেতন মানুষ হিসেবে আমি এটা খেয়াল রয়েছে যে বাংলা কবিতা বাংলা কবিতার জায়গায়, অনুবাদ অনুবাদের জায়গায় থাকবে। এই নিয়ে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ নেই, যদি আমি নিজেই সেটা ঠিক মতো যদি নিয়ন্ত্রণ করতে পারি। এভাবে আমি একটা কি বলবো, ব্যালেন্স যেটা আছে, ব্যালেন্স বজায় রেখে যখন যেটা সময়, যেটা সুযোগ, সেটাই আমি সেভাবে সাহিত্য চর্চা করছি। আপনি যখন কবিতা লেখেন, এই কবিতা লেখার আইডিয়াটা আপনি কিভাবে নিয়ে আসেন আপনার মাথায়? আইডিয়াটা আসলে আপেক্ষিক বিষয়। এখানে আইডিয়া কোনো নির্দিষ্ট সময় নেই যে রাতে বসলে সবকিছু শুনশান নীরবতায় আইডিয়া চলে আসবে। আমার ক্ষেত্রে অন্তত তা নয়। এটা অনেক সময় জোর করে লিখতে বসলে, যখন ডায়েরি বলে বা খাতা কলম কিংবা মোবাইল হ্যান্ড স্ক্রিন নিয়ে যখন বসি, তখন কিন্তু সবসময় কবিতা ওভাবে আসে না, চেষ্টা করা হয় যেটাকে জোর করে প্রসব করানোর মতো। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে আনমনা ছিলাম, কোন একটা কাজে ব্যস্ত ছিলাম, বা এমনি হাঁটা সবকিছু চলছে, এই অবস্থায় দেখা যাচ্ছে হঠাৎ করে একটা আইডিয়া চলে আসলো, সুপ্ত বাসনা বা সুপ্ত আইডিয়াটা চলে আসে। কিভাবে? এটা হলো কি, যেমন একটা বর্ণ হতে পারে, শব্দ হতে পারে, কিংবা বাক্য হতে পারে। এটা যখন মাথায় বা মস্তিষ্কে যখন মস্তিষ্কের অনুভবে যখন ধরা দেয়, তখন সেখান থেকে একটি ভালো কবিতা বের হয়ে আসতে পারে। যখন যেমন অনুকে
ভাঙলে পরমাণু হয়, ঠিক তেমনি যে আমি যে ক্লুটা, আইডিয়াটা, ব্রেইন চাইল্ড যেটা বলুন, সূত্রপাত, সেটাকে যদি ভাঙা হয় সেখান থেকে দেখা যাবে একটি কবিতা নির্মিত হতে পারে। এটা হলো বিষয়। তার মানে ভালো কবিতা লেখার কিছু কৌশল থাকে, সেই কৌশলগুলো আপনি কিভাবে করছেন আমাদের যদি একটু বলতেন। আসলে ভালো লেখার কৌশলটা হলো কি, প্রথম কথা হলো কি, জন্মগত প্রতিভা, যেটা আল্লাহ পাক প্রদত্ত প্রতিভা তো থাকতে হয় কবিতা লেখার ক্ষেত্রে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো চর্চার বিষয়। কেউ যদি সে মানে কবিতা লিখতে না পারে বা লিখতে চায়, তখন তো চর্চা করতে হবে। কিন্তু যখন ভালো কৌশলের বিষয় হলো কি, প্রকৃত লেখাটা লিখতে হবে। প্রকৃত বলতে লেখাটা ফেব্রিকেটেড হবে না, বা কোন রকম অন্য কারো লেখার অনুসরণ ওভাবে থাকবে না। মৌলিক লেখা লেখার ক্ষেত্রে আগে নিজেকে স্বচ্ছ হতে হবে। যেটা বলা হয় যে ভালো লিখতে গেলে, বেশি লিখতে গেলে পড়তে হবে। হ্যাঁ, পড়া উচিত। পাশাপাশি কবিতার একটা সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমাদের প্রকৃতি, যেটা আল্লাহ পাকের সৃষ্ট প্রদত্ত যে নিয়ামত, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর প্রকৃতির মাঝে সময় কাটাতে হবে, প্রকৃতি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটাও কিন্তু ভালো কবিতা লেখার জন্য একটা বড় টনিক হিসেবে কাজ করতে পারে। আর যেটা বললাম, অন্য কবিতার সাথে নিজের লেখার যাতে মিল না থাকে, নিজস্ব কিছু যদি দেওয়ার চেষ্টা থাকে, তাহলে নিজস্ব ভাবে সেটাই করতে হবে। কারণ সাহিত্য জগতে ভালো লিখেই টিকে থাকতে হবে। আচ্ছা, এই যে আপনি ইংরেজি অনুবাদে চলে গেলেন, এই ইংরেজি অনুবাদটাকে কিভাবে আপনি ছড়ান? ইংরেজি অনুবাদের বিষয়ে যেটা বললাম, যে ইংরেজি কবিতা দেখে অনেকে তাদের লেখাটা ইংরেজি করার অফার দিলেন, প্রস্তাব দিলেন। সেখান থেকে তারপর আমি ইংরেজি করার পর বই আকারে আসলো। সেখান থেকে একটা অটোমেটিক কি বলে, যেটাকে রানিং মেশিনের মতো ওখান থেকে স্টার্ট হয়ে গিয়েছে, যেটা এখন আজ অবধি চলমান। আর আমার কবিতা নিশ্চয়ই জানেন, বিশ্বের প্রায় 15টি অধিক ভাষায় অনুদিত হয়েছে, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ সহ। এইভাবে চলছে আর কি। আপনার তো মনে হয় আরবিতেও কবিতা অনুবাদ হয়েছে জি, কিছুদিন জি, আগে। যেমন সেনেগাল দেখেছি। করেছে এই তিউনিসিয়ার কবি। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি যেহেতু আপনার কবিতার লাভার, আমি সেই হিসেবে এবং আমার দর্শকের উদ্দেশ্যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কবিতার মধ্যে কিছু কিছু কঠিন তথ্য আছে, যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ সবই আছে, বাট আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করেন যেগুলো নাকি আমাদেরকে বুঝতে একটু শব্দগুলা মানে কষ্টদার হয়ে থাকে। এই যে আপনি এই এক্সপ্লেনেশন শব্দের ব্যবহার করে থাকেন, যদি বলতেন এটার ব্যাপারে একটু প্লিজ। এটা আসলে অনেক বছর ধরে এটাই চলছে, শুনে আসছি যে আমার কবিতায় একটু ব্যতিক্রম হয় বা কঠিন হয়। এটা আমি অস্বীকার করি না। কারণ হচ্ছে কি, আমি যদি সহজ শব্দ দিয়ে, সাধারণ মানের শব্দ দিয়ে যদি কবিতা লিখি, তাহলে তো সেটা অন্য 10 জনের কবিতার সাথে আমার কবিতা মিলে যাচ্ছে। এখন আমার কবিতা যদি অন্যদের চেয়ে যদি ব্যতিক্রম বা আলাদা না হয়, তাহলে আমার সার্থকতা কোথায়? রাইট। এই জন্য যেমন আমি বলি, অহংকার শব্দটি আপনার সবাই সহজেই বুঝি, কিন্তু শ্লাঘা বললে বুঝি না। হ্যাঁ, আমিও তো দেখি। আমি অহংকার করি না, তো আমি শ্লাঘা অনুভব করি না, শ্লাঘা করি না। এখন এখানে অহংকার শব্দের অর্থ জানে, শ্লাঘা শব্দের অর্থ না জানার কারণে ব্যাপারটা অনেক কিছু মনে করছে। রাইট, সত্যি উনি বলেছেন। আর আরেকটা বিষয়, কবিতা কিন্তু ঢেকে রাখার বিষয়। এটা ঢেকে রাখবে, এটা প্রকাশ হবে না। কবিতা সব প্রকাশ করবে না গল্পের মতো। কবিতায় যা আছে যেভাবে একটা রহস্য রেখে দিবে, রহস্যের চাদর দিয়ে মুড়িয়ে রাখবে, কিন্তু সেটা অবমুক্ত করার দায়িত্ব কিন্তু পাঠক সমাজের। আমি ওনার ভালো পাঠক, আমি অনেক কবিতা ওনার মাঝে মাঝে পড়ি এবং আমি মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করি। উনি যেটা কথাটা বললো যে অহংকারটাকে সে উচ্চ করে সে আরেকটা আমাদেরই বাংলা ভাষা সেখানে লিখে ফেলে, কিন্তু আমরা চিন্তা করি ওখানে কেন ওই কথাটা লিখেছে। ওনার অনেক কবিতার মধ্যে প্রেম, ভালোবাসা অনেক কিছু আছে, বাট আমরা কি করি, সেই ওয়ার্ড গুলা জানি না বলে আসলে আমাদেরকে বাংলা শিখতে হবে। আমরা কিন্তু আসল বাংলাকে এড়িয়ে যাই বলে আমরা কি করি, বুঝতে পারি না। এই জন্য আজকে কবির কাছে ছুড়ে মারলাম একটা প্রশ্ন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি এই যে সাহিত্যিক ভবিষ্যৎ নিয়ে আপনার যে পরিকল্পনা বা টার্গেট বা তথ্য, এটার পরিকল্পনাটা কি? আসলে তো সত্যি কথা বলতে কি, সবারই একটা পরিকল্পনা, লক্ষ্য থাকে, এবং সেটা চ্যালেঞ্জ হিসেবে থাকে। এখন আমি যতটুকু যেভাবে এখন করছি, সাহিত্য চর্চা করে যাচ্ছি, সেটা যাতে আরো ব্যাকবান করা যায়, আর আরো বাড়ানো যায়, যেটা বলে কোলাবোরেশনটা যদি আরো বিস্তারিত করা যায়, তাহলে কিন্তু আমাকে আরো পরিশ্রম করতে হবে।
অধ্যবসায় পরিশ্রম করতে হবে, যেহেতু প্রতিটি লেখক বা কবি যারা রয়েছে তাদের আসলে কোনো তৃপ্তির কোনো শেষ নেই। আত্মতৃপ্তি সহজে পায় না, যতই লিখে ততই তারা ধরে রাখে সেটা কম লিখেছে। এই জন্য আমার ক্ষেত্রেও তাই, আমি যা করেছি যতটুকু করেছি সেটা হয়তো কম হতে পারে, আমার কাছে কম হতে পারে, কিন্তু এখন থেকে আমি চেষ্টা থাকবে যা করেছি যতটুকু সেটা কোয়ালিটিটা বজায় রেখে, সেই কোয়ালিটি বজায় রেখে আরো লিখে যাব। আর স্বাভাবিক, আমি যদি যখন পৃথিবীতে থাকবো না তখন যে এসবই বই আকারে হোক আর পাঠকদের হৃদয়ে আমার কবিতা বা আমার সাহিত্য চর্চার কর্মগুলো তো রয়ে যাবে। এই জন্য ভবিষ্যৎ লক্ষ্য হলো কি আরো ভালো যেন আমি, আপনারা কবি বানিয়েছেন, প্রকৃত কবি যেন হতে পারি, অনুবাদ করছি, এগুলো কাজকর্মগুলো আরো প্রসারিত হোক আমার ক্ষেত্রে, এবং এর মাধ্যমে যারা রয়েছে শুভানুধ্যায়ী বা পাঠক সমাজ আরো উপকৃত হোক, তারা তাদের পিপাসা মেটাবে পড়ে, যারা রয়েছে এটাই কামনা। আপনার কিছু কবিতা মন, জীবন, অদৃশ্য জানালা, এই কবিতাগুলো আপনি কি উদ্দেশ্যে লিখেছিলেন একটু বলবেন প্লিজ? আপনার কি মনে না, আছে? এই আপনার মন কবিতাটা আমার মন ছুঁয়ে দিয়েছে, সত্যি কথা বলতে। হ্যাঁ, মনটা আমার অনেক সুন্দর। 2023 সালের ব্লকবাস্টার ছিল বাংলাদেশ আর ভারতে। এমন একটি কবিতা লিখে আমিও তৃপ্ত। সর্বশেষ সত্যি কথা বলতে কি, মন কবিতা 2023 সালে লিখেছি, এখন 2025 শেষ হতে যাবে হয়তো কিছুদিন, কিন্তু মন কবিতার মতো আর কোনো কবিতা লিখে মন ভরাতে পারিনি। এটা একটা হঠাৎ করে হয়ে যায়। হ্যাঁ, মন কবিতা স্বাভাবিক ধরে রাখে কোনো নারীকে আমি কল্পনা করে হোক আর বাস্তবতা দেখেই লিখেছি, আসলে তা নয়। এটা আমি আগেও বলেছি। সত্যি কথা বলতে কি, মন কবিতাটা এসেছে আমাদের চট্টগ্রামে, যে অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে, সাগর রয়েছে, সেখানে আমার একটা ছবি রয়েছে। ছবিটা দেখে সাগর থেকে আসলে সাগর আইডিয়াটা নিয়েছি, নারী নয়। কোনো নারী ছিল না, না। মানে আমরা সবাই মনে করি প্রথম লাইনে কি নারী আছে, নাই। মন কবিতার প্রথম 4 লাইনে যেটা আছে যে সাগর শুকিয়ে গেল, সেই ব্যাপারে। মন সাগর তো শুকায় মন না। সাগর তো শুকানো তো যায়। কি এমন ভালোবাসা দিলে তুমি, বিজ্ঞাপন বিরতিটুকু পাই না। তাহলে সাগর কনসেপ্ট থেকে, সাগর আইডিয়াটা থেকে, সেই বঙ্গোপসাগরে আমি দাঁড়িয়ে আছি যে আমি একটা কবিতা লিখবো সাগর, তো সাগর যখন ক্লিক করলো, যখন ওখানে আঘাত করলো সাগর থেকে এই 4টা লাইন বের হলো। Right. এই যে কিন্তু আইডিয়ার কথা বলছি, সাগর আইডিয়া থেকে, এখানে কোনো, ওখান থেকে চলে আসলাম। হ্যাঁ, এখানে কিন্তু দর্শক যখন পড়বে, পাঠক তখন তো মনে করবে যে এখানে একজনকে উদ্দেশ্য করে তুমি কেমন ভালোবাসা দিলে তুমি, তো স্বাভাবিক তখন এই প্রশ্ন আসতে পারে নিশ্চয়ই, যেহেতু আমি পুরুষ তাহলে নারীকে কল্পনা করে, আসলে কিন্তু তা নয়। তবে হ্যাঁ, এটাও একটা গুণ থাকা দরকার যে প্রেম না করলেও প্রেম করার যে অভিজ্ঞতা বা বিরহ, বিচ্ছেদ না হলেও বিচ্ছেদ অনুভব করার, এটাও কিন্তু আবার কবির একটা জাত, যে বৈশিষ্ট্য ধরে নেয় যে কি সেটা তার জীবনে ঘটেছে। আমি একটা মজার ঘটনা শেয়ার করি, যে এতগুলো সিনেমার কাহিনী হয় বাংলা সিনেমাতে বলি বা চলচ্চিত্রে, কিন্তু কোনো কাহিনীকারকে জিজ্ঞেস করা হয় না যে এই যে ফিল্মের কাহিনীতে যে এত রোমান্স, প্রেম বা বিরহ থাকে, সে প্রসঙ্গে কোনো প্রশ্ন করে না কাহিনীকার। কিন্তু যখন আমরা লিখি সেটা কবিতা আকারে, গল্প আকারে হয়তো জিজ্ঞেস করে, এটা কি আপনার পার্সোনাল ব্যক্তিগত জীবনের কোনো কথা বা ঘটনা বা হয়েছে কি আপনার সাথে, বা আপনি কি প্রেম করেছেন বা প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন বা বিরহ হয়েছে, কেউ ধোকা দিয়েছে, আসলে কিন্তু তা না, এসবের সাথে টাচে নেই। কিন্তু যখন লিখেছি বা লেখার সাথে রয়েছে, তখন কিন্তু কবিতাকে ভালোবেসে ওভাবে একীভূত হয়েছে সেই কবিতার সাথে লিখতে গিয়ে, যার ফলে পাঠক শুভানুধ্যায়ী ধরে নেয় যে সেটা তার জীবনে ঘটেছে, যার ফলে সেটা কবিতা আকারে বের হয়ে এসেছে। আসলে কিন্তু তা নয়, এটা হলো বিষয়। রাইট। আসলে আমরা যখন কবিতা পড়ি বা আমিও মাঝে মাঝে একটু টুকিটাকি লিখি, এত ভালো লিখতে পারি না, মন থেকে চলে আসে। তো এটাই হয়, কবি যখন মন থেকে কিছু লেখে, কাউকে উদ্দেশ্য করে লিখে না, আবেগের বশে লিখে না, সে তার মনের কথাগুলাই কবির ভাষাতেই প্রকাশ করে থাকে। এবং রাজা রাকিবের কবিতা আমরা যারা পড়ছি, যারা তার কবিতাকে ভালোবাসি, তারা একমাত্রই বুঝতে পারবো আসলে রাজা রাকিব কি উদ্দেশ্য ওগুলা আমাদেরকে জানাতে চাচ্ছে। আচ্ছা রাকিব সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে আমাদের বইমেলা আসতেছে, কিংবা বইমেলা হবে কি হবে না এখনো আমরা জানি না, বাট আপনার কি নতুন কোনো বই বা কবিতা, ছড়া কবিতা বা কোনো অনুবাদক আসতেছে? আমার পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বহুদিন থেকে আহ্বান করে আনা হয়নি, সেটা সে আমার প্রথম একক বাংলা কবিতার বইটি আসতে যাচ্ছে ইনশাল্লাহ। যদি এবার আপনি যেটা বললেন বইমেলা আবার স্থগিত হয়েছে, তো জানি না হয়তো হবে কিনা, হয়তো ফেব্রুয়ারির পর বা পবিত্র রমজান মাসের পর হয়তো হতে হবে। তো যখন হোক না হোক
প্রস্তুতিটা তো নিতেই হবে, আমাকে আপ টু ডেট থাকতে হবে। তো ইনশাল্লাহ বইটি, আমার বাংলা কবিতার বই আসতে যাচ্ছে, আর পাশাপাশি আপাতত দুটো, একটি ছড়ার ইংরেজি আকারে বই আসবে অনুবাদ, আর একটি কবিতা, এছাড়া আরেকটি উপন্যাস করার কথা রয়েছে, দেখা যাক এভাবে। তো আমার একক কবিতার বই সহ দুটো কি তিনটি বই আসতে পারে। আচ্ছা, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এটা আমার মন থেকে আসতেছে। বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, আমাদের সময়ে আমরা কবিদের কবিতা, গল্প, বই এটা নিয়ে থাকতাম, কিন্তু আমাদের বর্তমান বাচ্চারা, আমার আপনার বাচ্চারা সবাই কিন্তু ডিজিটাল যুগে মোবাইলে চলে গেছে। তো এদের জন্য কিভাবে আমরা এই কবির মধ্যে বা আমাদের এই ভাষা, আমাদের সাহিত্যিক চর্চার মধ্যে আনতে পারি, এটা নিয়ে কি কিছু লিখবেন প্লিজ? আপনি এরকম চিন্তা ভাবনা কখনো করেছেন? এরকম চিন্তা ভাবনা হয়তো অতটুকু আসেনি, তবে হ্যাঁ, এটা আমি দেখছি একটা অবক্ষয় হয়তো ঘটে যাচ্ছে। রাইট। আসলে এটাকে রোধ করার কোনো উপায় নেই, যেহেতু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবকিছু যেভাবে আধুনিকায়ন হচ্ছে, সেটা থেকে তো আর রহিত করার কোনো সুযোগ নেই, সেটা বর্তমান প্রজন্ম বলি বা পরবর্তী প্রজন্ম বলি। তবে হ্যাঁ, আমরা যারা পিতামাতা বা অভিভাবক, গার্জিয়ান যারা রয়েছে, তাদের উচিত যত সম্ভব বাচ্চাকে পরিবেশ বান্ধব যে সামগ্রী উপাদান রয়েছে সেগুলো তুলে দেয়া। এই জন্য আমি আমার প্রিয় পাঠকবৃন্দ বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সন্তান যারা রয়েছে তাদেরকে যত সম্ভব এই যে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো রয়েছে এগুলো থেকে, আসক্তি থেকে হ্যাঁ রোধ করতে যত সম্ভব তাদের হাতে বই তুলে দিন, বই পড়তে দিন, তাদেরকেও লেখালেখি বা কবিতা বলি বা যে কোনো ভালো সৃজনশীল সাহিত্য চর্চা যেটা রয়েছে, সৃজনশীল কর্ম রয়েছে, সেগুলোতে তারা যাতে বেশি নিয়োজিত থাকতে পারে সেই ব্যাপারে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু আমরা 90 দশকে যারা ছিলাম, হুমায়ুন আহমেদ বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, এদের কবিতার, আমাদের কবি নজরুলের কবিতা, আমরা এগুলা নিয়ে খুব ভালোবাসতাম, কারণ আমাদের যুগে কি ছিল না, আমাদের ডিজিটাল ডিভাইসটা আমাদের হাতে ছিল না, এর জন্য আমরা এতেই মগ্ন থাকতাম। কিন্তু এখন যেহেতু আপনারা নতুন প্রজন্ম এসেছেন, আমরা আশা করব আপনারা নতুনদেরকে নতুন কিছু আইডিয়া দিয়ে আপনার লেখার মাধ্যমে তাদেরকে মোটিভেশন করে নিয়ে আসেন। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। কারণ আমি বর্তমানে আমাদের বাচ্চাদের দিকে অনেক লক্ষ্য করছি, তারা আসলে ডিভাইসে চলে যাচ্ছে, মায়েরা এটা খেয়াল করছে না। এটা আসলে প্রত্যেকটা মা, বাবা এবং আমাদের গার্জিয়ানদের খেয়াল করা উচিত। কিন্তু সেই তুলনার মধ্যে আমি আবার আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি যে আপনি যেহেতু বর্তমানে নবীন একজন সাক্ষ্যনবী কবি, আপনার কিছু লেখার মধ্যে এমন কোনো তথ্য চলে আসুক যাতে আমাদের বাচ্চারা মোটিভেশন হয়ে আবার সে আমাদের জগতের মতো কবিতা পড়া, গল্প বই পড়া, এগুলা মধ্যে তারা মুগ্ধ হোক। যেমন আমি আমার ছেলের কথাই বলবো, সে কিন্তু বই মেলায় গিয়ে বই কিনে, অনেক কবিতার বই কিনে, গল্পের বই কিনে পড়েও সে, কিন্তু তারপরে দেখা যাবে কোনো না কোনো একটা সময় মোবাইলটা হাতে নিয়ে সে ডিভাইসটার মধ্যে চলে গেছে, হয়তো ঘন্টার পর ঘন্টা, বাট ওই কবিতার যে বইটা সে হয়তো 2 পেজ পড়ে রেখে দিয়েছে। তো আমি চাচ্ছি, যেহেতু আপনি আমাদের বর্তমানের কবি, আপনার কাছ থেকে এমন কিছু তথ্য, এমন কিছু কবিতা, এমন কিছু শব্দ যা নাকি আমাদের বর্তমান যুগের, আমাদের সেকেন্ড জেনারেশন যারা আসতেছে তাদের জন্য এমন কিছু আসবে, এটা কি আমি আশা করতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই আশা করতে পারেন, যেহেতু কবি শুধু তো স্রেফ কবি নয়, কবি একজন আলোকবর্তিতা হিসেবে কাজ করে, বা পায়োনিয়ার বা অগ্রণী যেটা বলি। আর কবির কাজ শুধু কল্পনাতে থাকা নয়, বরঞ্চ বাস্তবতার সাথেও তাকে থাকতে হয়। সোজা কথায় কবি বলতে গেলে একটা জাহাজের মতো, জাহাজ পানিতে নামলে ডুবে যাবে না, কিন্তু পানি ছাড়াও থাকবে না, কিন্তু পানির স্পর্শেই থাকবে। কবিও ঠিক তেমন, কবি লিখতে গেলে কল্পনাও থাকবে, কিন্তু কল্পনা এমন ডুবে যাবে না যে একদম অবাস্তব অসার হয়ে যাবে তার লেখা বা তার দর্শন বা ফিলোসফি। ঠিক তেমনি তখন বাস্তবতা যেটা রয়েছে সেটাকেও সে মানতে হবে, দেখতে হবে, সে আলোকেও লিখতে হবে। তবে সেটা গল্প বা প্রবন্ধে যেভাবে তুলে আনা হয়, কবিতায় হয়তো অতটুকু আসে না, আমার যেটা মনে হচ্ছে বেশি এসেছে গল্প বা প্রবন্ধে। তো আমার ইচ্ছে রয়েছে গল্প বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে, আর আমার একটা প্রবন্ধও রয়েছে, বই পড়ি জীবন গড়ি। সেখানে কিন্তু এই যে আপনার পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম বাচ্চাদের কথা বলা হয়েছে, কোমলমতি শিশুদের কথা, যে তারা কিভাবে তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলি বা যেগুলো রয়েছে তথ্য প্রযুক্তিতে, তারা যেভাবে আসক্তি, সে আসক্তির বিষয়টা সেখানে তুলে ধরা হয়েছে, এবং সে আসক্তি থেকে ফিরে আসার জন্য যে আমাদের বই পড়া উচিত। কারণ যেমন কয়েক মাস আগেই তো বই দিবস গিয়েছে, সেই হিসেবে আমাদের যে দিবসগুলো রয়েছে, বই দিবস বলি বা গ্রন্থাগার দিবস বলি, সবগুলোকে ওগুলোকে কেন্দ্র করে যদি আমরা ক্যাম্পেইন করতে পারি তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়।
আর যেটা বলেছেন, হ্যাঁ অবশ্যই অবক্ষয় নিয়ে আমার লেখা রয়েছে। আর যেটা আপনিও আমাকে একজন গার্জিয়ান হিসেবেও যেটা বললেন, ইনশাল্লাহ আমিও কবিতার ক্ষেত্রেও পরবর্তী যারা রয়েছে কোমলমতি শিশুদের জন্য ভবিষ্যতে ছড়া লেখার ইচ্ছে রয়েছে। আর এমনিতে একটা ছড়ার বই অনুবাদ করার প্রস্তাবও পেয়েছি, দেখা যাক। ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আসলে আপনি যে আমার কোশ্চেনের উত্তরগুলো এত সুন্দর করে দিচ্ছেন, আমি মানে চাচ্ছিলাম আপনাকে একটু প্যাচের মধ্যে ফেলতে, কবি মানুষ পারলাম না, কারণ কবিতা যে লেখে, যে লেখক, তাকে প্যাচের মধ্যে ফেলানো যায় না কখনোই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার মধ্যে কি করে চলে আসে। তো আমার খুবই ভালো লাগে যে আপনি এই প্রজন্মে এসে আমাদের এত সুন্দর সুন্দর কবিতা আমাদের দিচ্ছেন। তার মধ্যে আপনার কিছু ছড়া আছে, সেই ছড়াগুলো আমার খুবই ভালো লাগে। তবে আমি বলবো, আমরা ছোটবেলায় কিছু কিছু ছড়া পড়তাম, আপনার মনে আছে কিনা জানি না, আমাদের 90 ব্যাচে, যেমন কাগজের টুকরা, এগুলো আমাদের স্কুলে মোটিভেশন করে একটা আর্টের মাধ্যমে শেখাতে হতো। এরকম ছোট ছোট কিছু কবিতা যদি আমাদের এখন বর্তমান প্রজন্মের জন্য আপনি আনেন, বর্তমান পাঠ্য বইয়ে যদি চলে আসে, তাহলে আমি মনে করি সেটা খুব ভালো হবে। এটা আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই সেটা চলে আসলে ভালো হবে, যেহেতু এর মাধ্যমে যেটা একটা সৃজনশীলতা বললাম বা শুক্রবার ব্যক্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো সহজেই উদ্ঘাটিত হবে বিষয়টা এভাবে। তারপর এর মাধ্যমে যে এখন বিষয় হলো কি, যখন একটা টাইম চলে যায়, টাইম মেশিনের মতো আগে সেই সময়টাকে তো ফিরিয়ে আনা যায় না। সুতরাং যে নতুন অ্যাডজাস্টমেন্টে গিয়ে যে বিষয়গুলো জড়িত থাকে সেটাকে আমাদের অ্যাবসর্ব করতে হবে, হজম করে নিতে হবে। রাইট, এটাই হলো বিষয়। ঠিকই বলেছেন। এখন আমি আপনাকে বলবো, আপনি তো এসেছেন আমাদের এই 93 টপ 10 এর মধ্যে, আমাদের সবার সাথে আপনার পরিচয় হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আমাদের কিন্তু অনেকেই আপনাকে নিয়ে, কালকে আমি যখন একটা ফেসবুকে অ্যাড দিয়েছিলাম, অনেকে আপনাকে কোশ্চেন করেছে, হঠাৎ করে তুই 93 টপ 10 বাদ দিয়ে কবির পিছনে গেলি কেন? আসলে তা না, আপনার কবিতা আমার অনেক ভালো লাগে এবং তারই জন্য আমি আপনাকে আগামীকাল ওয়েলকাম জানিয়েছি এবং ছোট্ট একটা গেট টুগেদার আপনার সাথে হয়ে গিয়েছে। তো আসলে আমি অনেক আনন্দিত, আপনাকে এত কাছে থেকে পাবো কখনো ভাবিনি। আপনি আসতেছেন সেটাও আমি আসলে বিশ্বাস করতে পারিনি। তো যখন আপনি চলে আসলেন মেট্রো লেনে, তখন আসলে আমি নিজেকে অনেক মানে কি বলবো আবেগ প্রবলিত হয়ে গিয়েছিলাম যে আসলে আমি আমাদের সেই রাজা রাকিবকে আমার খুব কাছে পেয়ে যাচ্ছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ যারা ফ্রেন্ডস অফ ফ্যামিলি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আপনাদের সব তথ্য আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে কোনো একদিন চট্টগ্রামের সেই রাজা রাকিবের, নদীটার নাম যেন কি, রাজা রাকিব হালদা নদী। হালদা নদীর পাশে। ধন্যবাদ সবাইকে।